আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ছোটবেলায় বাংলা ছায়াছবি বা হিন্দি ছবিতে এখনও দেখা যায় যে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা তিনি যখন তার বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা সাধারণ মানুষের উপরে অত্যাচার চালান বা বিভিন্ন সময় তাদেরকে হয়রানি করেন, তা আমরা ছবিতে দেখছি যে ওই পুলিশ কর্মকর্তা কোনো কারণে তিনি যদি আপনার নায়কের মাধ্যমে বা কোনোভাবে তিনি অ্যারেস্ট হন, তাকে কারাগারে পাঠানো হয়, তখন কারাগারে থাকা আরও যারা অসংখ্য কয়েদি আছে যারা বিভিন্ন সময়ে এই লোকের দ্বারা নির্যাতিত হয়েছে, তারা একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান করে কারাগারে ঢোকার পরে সেই মানুষের উপরে আক্রমণ চালায়, অত্যাচার চালায় বা মারধর করে বা হত্যাও করে অনেক সময়। তো ওসি প্রদীপের সম্পর্কে এই পর্যন্ত যতগুলো নিউজ আসছে সেখান থেকে বোঝাই গেছে যে তিনি আইনের এই পোশাকে যথেষ্ট অবমাননা করেছেন, পাশাপাশি তিনি নানান ধরনের অপকর্ম করেছেন। এখন তার দ্বারা যারা নির্যাতিত হয়েছে সেই শ্রেণীর মানুষের যথেষ্ট একটা ক্ষোভ থাকা তার প্রতি স্বাভাবিক। তো তার মানে এই না যে আমরা আপনার যেই খবরগুলো সবসময় দেখি, যখন কোনো অথরাইজড সূত্র ছাড়া আপনি কোনো খবর দেখেন, খেয়াল রাখতে হবে এগুলো থেকে তথ্য উপাত্ত এগুলো বিভ্রান্তিমূলক। এখানে অনেক ধরনের ঝামেলাকর আপনার খবর চলে আসে মার্কেটে যখন গরম থাকে। ঠিক তেমনিভাবে নিউজ এক্সপোর্ট টিভি, আপনারা স্ক্রিনে দেখছেন একটা ইউটিউব চ্যানেলের নাম, তারা আমি দেখলাম যে ওসি প্রদীপ নিয়ে যেই ধরনের খবরগুলো করছেন, এর মাঝখানে যে এই খবরটা, এটা শতভাগ একটা বিভ্রান্তিমূলক খবর। আর তাদের ক্যাপশন, টাইটেল, থাম্বনেইল, আমি নিজেও খবরটাতে ঢুকেছি, ঢুকার পরে দেখলাম যে আসলে ঘুরাইয়া পেঁচাইয়া অন্যদিকে কাহিনী মন নেওয়া হয়েছে। যাই হোক, বাট এটা কিন্তু সেন্সেশনাল ইস্যু, এটা নিয়ে কোনো ধরনের অপপ্রচার চালানোর সুযোগ নেই। কারাগারে ওসি প্রদীপের ওপর ক্ষোভ ঝাড়লেন কয়েদিরা। কারাগারে কয়েদিদের রোষানলে ওসি প্রদীপ। ইউটিউবিং যারা করেন একটু দায়িত্বশীলতা আপনাকে দেখাইতে হবে। আমরা আইসিটি ডিপার্টমেন্ট যারা আছেন হয়তো ওগুলো অনেকেই নজরদারি করছেন, কারণ মেজর সিনহার বিষয়টা খুবই সেন্সেশনাল ইস্যু। এই নিউজ টিভিতে যেটা বলা হয়েছে যে কারাগারের ভিতরে থাকা কক্সবাজার কারাগারে যারা আছেন তারা খবর পেয়েছেন যে ওসি প্রদীপ আপনার বৃহস্পতিবারে তাকে কারাগারে নেওয়া হবে, আর সকল কয়েদিরা মিলে প্ল্যান করছে তাকে মারার জন্য, অপেক্ষা করছিল অধীর আগ্রহে। বিষয়টা আসলে মানে সিনেমার মতন, বাট এটার বাস্তবিক কোনো আসলে ভিত্তি নেই। তো পরবর্তী সময় খবরের সত্যতাটা যাচাই করার জন্য আমি গুগলে সার্চ করলাম, বেশ কয়েকটা পত্রিকাও খুঁজলাম যে এই সম্পর্কে কোনো আপডেট আছে কিনা। পরে দেখলাম যে আসলে কোনো আপডেট নাই, জাস্ট আইডিয়ার উপরে এই নিউজটা বানানো হয়েছে। তো যারা এই নিউজগুলো বানাচ্ছেন তাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার, নয়তো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। আর আপনারা যারা এই পোস্টগুলো শেয়ার করবেন, আপনারা আসলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে যে নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের আজকের আলোচনার আরেকটা টার্নিং পয়েন্ট আছে এই ঘটনায়। অনেকেই জানেন যে মেজর সিনহাকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের সামনে মেরিন ড্রাইভ এলাকায় যখন তাকে গুলি করা হয়, তিনি কিন্তু সেইখানে নিহত হননি। জি, আপনি সঠিক শুনছেন, কারণ ময়না তদন্তের পরে নিশ্চয়ই আপনারা যারা খবরগুলো নিয়মিত আপডেট পাচ্ছেন, মেজর সিনহার শরীরে 6টা বুলেটের অস্তিত্ব আবিষ্কার করা হয়, কিন্তু স্পটে থাকা সাক্ষীরা প্লাস হচ্ছে যে পুলিশের মামলার এছাড়ে গুলির সংখ্যা ছিল 4টা। পরবর্তী সময় কক্সবাজার সদর হসপিটালে যখন ময়নাতদন্ত করা হলো, বের হলো কয়টা? 6টা। এখানে আরও 2টা অতিরিক্ত গুলির হিসাব আছে। এখন এই 2টা অতিরিক্ত গুলি দিল কে? অতিরিক্ত যে 2টা গুলি সেটার হিসাব তদন্তের মাধ্যমে উঠে এসেছে, আর সেইখানে নতুন অনেক চাঞ্চল্যকর তথ্য এই ঘটনায় দেখা দিয়েছে। এই ঘটনার সাক্ষী হচ্ছেন, আপনারা জানেন যে যখন মেজর সিনহাকে গুলি করে আপনার কক্সবাজার সদর হসপিটালের উদ্দেশ্যে রওনা করা হয়, সিফাতকে নিয়ে ওসি প্রদীপ চলে যান থানায়, আর এসআই লিয়াকতের নেতৃত্বে আরও 2-1 পুলিশ সদস্য সহ একটা অ্যাম্বুলেন্সে করে, পুলিশের অ্যাম্বুলেন্স বা নর্মাল অ্যাম্বুলেন্স যাই হোক, সেটাতে করে তাকে কক্সবাজার সদর হসপিটালের জন্য রওনা করা হয়। টোটাল রাস্তা প্রায় 2.5 ঘন্টা রাস্তা ছিল। 2.5 ঘন্টা পরে যখন তাকে হসপিটালে নেওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাট তিনি আসলে মারা গেলেন কোথায়, এই বিষয়টাকে ফুট আপ করেছেন ওই অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার ছিলেন, বেলাল ওরফে আবুইয়া, তার 2টা নাম আবুইয়া, বেলাল। তো তিনি আপনার এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন কার কাছে? তার পরিবারের কাছে, আর তার এক খুব ঘনিষ্ঠ নিকটজন বন্ধুর কাছে। আর এই বিষয়টা সময় টেলিভিশনের নিউজে উঠে এসেছে। তার ওই বন্ধু বিষয়টা গণমাধ্যমকে জানিয়েছেন ওই দিন রাতে আসলে কি হয়েছিল। তো এই বেলাল যিনি ড্রাইভার ছিলেন তার ধারা বর্ণনা অনুযায়ী যে ওই দিন রাতে তারা যখন আপনার মেজর সিনহাকে নিয়ে আহত অবস্থায়, মানে 4টা গুলিবিদ্ধ অবস্থায় তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলেন, মাঝপথে
মেজর সিনহা শ্বাসকষ্টে ভুগছিলেন, স্বাভাবিকভাবে বুকে গুলি করা হয়েছে। তো ওইখানে অক্সিজেনের ব্যবস্থা ছিল এই গাড়িতে মেবি, তো তখন তিনি অক্সিজেন চাচ্ছিলেন এসআই লিয়াকতের সাথে, বলছে যে তাকে অক্সিজেন দেওয়ার জন্য, কিন্তু এসআই লিয়াকত ততক্ষণে তারা সব মিলে আসলে বুঝতে পারছে যে না, এখন যদি মেজর সিনহা বাইচা যায় তাহলে তো ঝামেলা। তখন তিনি করছেন কি, খুব কাছ থেকে তার বুকের মধ্যে আরো 2টা গুলি গুইনা গুইনা কিন্তু বিঁধে দিছেন, আর তার শতভাগ মৃত্যু নিশ্চিত করছেন। এখন যে ড্রাইভার ছিল বেলাল, তিনি তো আসলে বিষয়টাতে আতঙ্কিত হয়ে গেছেন, কারণ এক তো হচ্ছে যে একটা মার্ডার হচ্ছে এখানে, নাম্বার 2 হচ্ছে যে পুলিশ নিজে করতেছে, নাম্বার 3 হচ্ছে যে তার গাড়িতে। তো তার তার কথা অনুযায়ী তার পিতার সূত্রতে বলা হয়েছে যে তারা আবার এই লাশ যখন হসপিটাল নিয়ে যায়, সেখান থেকে মৃত ঘোষণা করলে মেবিটা থানাতে দিয়ে সে যখন বাড়িতে যায়, তার গাড়ির মধ্যে তার কাপড় চোপড়ে রক্তের একটা ছিটা ফোটার দাগ ছিল। তার পিতা সেই রক্তগুলোকে ধুয়ে দিয়েছে। এগুলো গণমাধ্যমের খবর, আমার না। তখন তিনি অনেকটাই আতঙ্কগ্রস্ত ছিলেন। তো পরে তিনি তার এই বিষয়টা তার এক অটোরিকশা চালক বন্ধু তার কাছে শেয়ার করেন। ওই বন্ধুর নামটাও নিরাপত্তাজনিত কারণে সংবাদপত্রগুলো প্রকাশ করেনি, বা আমরাও প্রকাশ করতে চাচ্ছি না। ওই বন্ধু পরবর্তী সময় গণমাধ্যমকে জানান, আর এই বিষয়ে তার পরিবারের কাছে যখন সাংবাদিকরা যায়, তার পরিবারের মধ্যেও নাম প্রকাশে অনিচ্ছুকরা জানিয়েছেন যে এই মুহূর্তে বেলাল পুলিশি নিরাপত্তা নামক হেফাজতে আছে। কেন? তার পরিবারের দাবি হচ্ছে যে পুলিশ, টেকনাফ থানার পুলিশ এসে বেলালকে তুলে নিয়ে গেছে গুলি করার ভয় দেখিয়ে, যে তিনি যদি কোনো মুখ খোলেন, কারণ সাংবাদিকরা তো সবাই ঘুরছে, তদন্তর লোকেরা ঘোরাঘুরি করছে, নতুন করে যাতে কোনো ধরনের সূত্র বের না হয়, সেই কারণে তাকে পুলিশি নিরাপত্তা হেফাজতের নাম দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তা আমরা আশা করব, যেহেতু বিষয়টা এখন জানাজানি হয়েছে, এই অ্যাম্বুলেন্স ড্রাইভারের নিরাপত্তার বিষয়টা নিশ্চয়ই আমাদের কক্সবাজার জেলা পুলিশ যারা আছেন, বা এসপি সাহেব, বা ওইখানে দায়িত্বশীল যারা আছেন, তারা বিষয়টাকে নিশ্চিত করবেন যেন এই উইটনেসের কোনো ধরনের কোনো আতঙ্কজনিত বা হঠাৎ করে আচমকা কোনো মৃত্যু না হয়, কারণ তার কাছ থেকে নিশ্চয়ই আমাদের যারা তদন্ত কমিটি আছেন তারাও অনুসন্ধান করবেন। এখানে আরও একজন সাক্ষী নতুন করে বের হয়েছে। তিনি হচ্ছেন আপনার বাহারছড়া যে এলাকা আছে, সেইখানের আশেপাশের এলাকাতে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। ওই মসজিদের ইমাম সাহেব ঈদের আগে ছুটিতে যাওয়ার কারণে আপনার ওইখানে দায়িত্ব পালন করছিলেন ওই মসজিদের যিনি মোয়াজ্জেন সাহেব আছেন তিনি। যখন সাংবাদিকরা যে এটার আই উইটনেসের জন্য কারা কারা আছে এটা সম্পর্কে তদন্ত হচ্ছে, তখন তারা ওইখানে গিয়ে পৌঁছায় যে ওই মসজিদের ইমাম সাহেবের সাথে একটু আমরা কথা বলে দেখি। তো ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেব এসে বিষয়টাকে স্বীকারোক্তি দিলেন যে তিনি ঘটনাটা সরাসরি দেখেছেন। কি দেখেছেন? তার ভাষ্য অনুযায়ী, যেহেতু রাত্র 9টা 9:30 এশার নামাজ পড়ানোর পরে তিনি মসজিদের ছাদে মেবি হাঁটাহাঁটি করেন, তো নিয়মিত ওই দিনও তিনি হাঁটতে উঠছেন। ওঠার পরে রাস্তার কাছাকাছি মসজিদটা হওয়ায় ওইখানে দেখা যাচ্ছিল যে একটা গাড়ি আর চেকপোস্টের সামনে কয়েকটা পুলিশ দাঁড়া রয়েছে। তো গাড়ি থেকে, তার ভাষ্য অনুযায়ী গাড়ি থেকে একজন লোক 2 হাত তুলে বের হলো। হওয়ার পরেই সামনে থেকে এসআই 1 সেকেন্ডে 3টা গুলি করে দিচ্ছেন। তো ইমাম সাহেব মানুষ, 1 সেকেন্ড এটা তো হয় না, হয়তো হইতে পারে ধরেন 1 মিনিট বা আধা মিনিট, হয়তো ইমাম সাহেব বিষয়টাতে আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন। তো তার যে পরপর 3টা গুলি করছে, এখানে খুব বেশি কনভারসেশনের সুযোগ ছিল না। আর তার সাথে সাথে ওই মাদ্রাসার অনেক ছাত্ররাও বিষয়টা প্রত্যক্ষ আপনার আই উইটনেস এই ঘটনাটার। এটা হচ্ছে পত্রিকাগুলোর কথা। আমাদের তদন্ত কমিটি যারা আছেন, র্যাব এটাকে ইনভেস্টিগেশন করছে। আমরা আশা করি নতুন নতুন আরও অনেক তথ্য এখান থেকে বের হয়ে আসবে, যেগুলো থেকে দিন শেষে যারা অপরাধী তাদের শাস্তি হবে। যাবার আগে শুধু এতটুকুই বলে যাই, অন্যায় যে করে একদিন হোক 2 দিন হোক ভাই ধরা খায়, আর ধরা খাইলে তখন তার অতীত ইতিহাস চলে আসে। আপনি জানেন যে এই ওসি প্রদীপের শত শত কোটি টাকার সম্পদ, সে অস্ট্রেলিয়াতে গাড়ি বাড়ির মালিক, তার বউয়ের 2 দেশের পাসপোর্ট, এমনকি তিনি মানুষেরগুলো লুট করতে করতে তার ভাইও নাকি আরও আছে 3জন, তারা প্রশাসনের বড় কর্মকর্তা, তারা মিলে তাদের যে স্থানীয় গ্রাম আছে সেইখানের অনেক বড় বড় পুকুরগুলা তার বউয়ের নামে মাছ চাষ করে, মানে সবগুলো জবরদখল করে সরকারিভাবে নাকি তারা লিজ বের করছে। মানে আইনের যতটুকুই অপব্যবহার করা যায় সম্পূর্ণটাই ওসি এলাকাবাসীর অনেক সম্পদ গিলা ফেলছে। এখন সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, এগুলো গণমাধ্যম থেকে আমরা খবর যখন দেখি, নিশ্চয়ই আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারাও দেখবেন। আর দিন শেষে একজন মেজর সিনহা মারা গেছে, তার আগে আরও অনেক মানুষ মারা গেছে। প্রত্যেকটা মানুষের জীবন সমান। আমার কাছে আমার জীবন তো সবচেয়ে দামি, মেজর সিনহার থেকেও আমারটা আমার কাছে দামি, আপনারটা আপনার কাছে দামি। তার মানে প্রত্যেকটা জীবনই দামি। অন্যায়ভাবে কোনো একটা জীবনকে যখন শেষ করা হয়, মৃত্যুর পরে যখন তাকে একটা অপরাধীর তকমা দেওয়া হয়, এর থেকে ঘৃণ্য ন্যাক্কারজনক কোনো কাজ হতে পারে না। আমরা আশা করি যে
সকল মানুষের বদদোয়া আছে। আর ইনশাল্লাহ এটার একটা ভালো একটা ইনভেস্টিগেশন হয়ে একটা ভালো সাজা হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। ক্রসফায়ার করে মাইরা ফেললে বেটার। আর আপনারা যারা আছেন এরকম নিউজ এক্সপোর্ট টিভির মতন ওভার ভায়োলেন্স টাইপের বা ওভার উল্টাপাল্টা নিউজ আসলে এরকম করেন না, এগুলোতে আসলে ঝামেলার সম্ভাবনা আছে। কারণ আপনাদের নিউজগুলো অসংখ্য মানুষ দেখে, মানুষ ধোকা খায়। এক তো হচ্ছে ধোকা খায়, অনেকে সত্য মনে করে এগুলারে শেয়ার টেয়ার শুরু করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।